বাংলাদেশে এখনই আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর শফিউল আলম ভূঁইয়া। জনাব রুহুল আমিন গাজী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যেহেতু একাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে মূলত বিএনপির যে অবস্থানটা আমরা দেখেছি গত কিছুদিনে, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার আগে থেকে উনি আসার সময়টা এবং তার পরবর্তীতে গতকালকে, সেটা নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাইবো। ভারত বিদ্বেষী বড় একটা অংশের সমর্থন আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে, সেটা বিএনপির পক্ষে। এখন যখন আমরা দেখলাম নরেন্দ্র মোদী আসার সময়টাতে, তারপর গতকালকেও আজকে একটা পত্রিকায় সাক্ষাৎকার এসেছে, সম্ভবত আজকে অথবা গতকালকে, তিনি বলেছেন যে আমি ভারত বিদ্বেষী নই, আমি হিন্দু বিদ্বেষীও নই। তো প্রায় নিজেদের রাজনীতির 3 যুগ পরে এসে যে একটা এই পরিবর্তনটা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, বিএনপি আমাদের এই দেশে, বাংলাদেশে আমরা যেভাবে রাজনীতিটাকে চিত্রায়িত করি, কাউকে ভারতের পক্ষে নিয়ে যাই, কাউকে ভারতের বিরোধী করে ফেলি, এইটা কখনো কখনো ভোটের স্বার্থে আমরা করি, নানাবিধ স্বার্থে আমরা করি। যেহেতু ভারতের সাথে আমাদের সীমান্ত নিয়ে অনেকগুলি বিষয় জড়িয়ে আছে, যেহেতু আমাদের ফারাক্কা বাদশ পানি একটা বড় সমস্যা, অমীমাংসিত বিষয়, এই বিষয়গুলি হওয়ার কারণে বিশেষ করে আমাদের সীমান্ত অঞ্চল এবং সারা দেশের মানুষ, যেমন একসময় আমরা পাকিস্তান যত কাজই করতাম, আমরা কিন্তু পাকিস্তান বিদ্বেষী ছিলাম, মানে ইন জেনারেল সব। এরপরে এখন এটা একটা জেনারেল হয়ে গেছে ভারত বিদ্বেষী। এখন বিএনপি আসলে ভারত বিদ্বেষী দল আদৌ কিনা, এটা আমার নিজের কাছে বড় প্রশ্ন। এই কারণে যে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, আমি বিএনপি ক্ষমতায় থাকাকালীন তো ভারতের সাথে কোনো বৈরী আচরণ বা ভারত মানের সাথে কোনো বিদ্রোহী বা যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার মতো কোনো অবস্থা বা পরস্পরের মধ্যে সাংঘর্ষিক কোনো অবস্থা বিএনপি ক্ষমতায় থাকাকালে কিন্তু কখনো আমরা এটা লক্ষ্য করি। কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণার সময় যে বক্তব্যগুলো আমরা শুনেছি, গণমাধ্যমে এসেছে, সেগুলোকেও কি আপনি বলবেন না যে কিছুটা ভারত বিদ্বেষী? আমি সেটাকে ভারত বিদ্বেষী বলে আমি এটা তো নির্বাচন প্রচার আমি আগেই বলেছি যে মানুষ, মানে আপনি ইভেন কি আওয়ামী লীগও দেখেন, যখন নির্বাচন আসে তখন কিন্তু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। তারপরে যে তসবিনিয়া, আমাদের সাবেক বর্তমান প্রধানমন্ত্রী তসবিনিয়া আমরা দেখছি ভোট চাইতে মাথায় যে কাপড় বেঁধে করে, এগুলি নির্বাচনের সময় যে বক্তব্য, এটার সাথে আসলে বাস্তবতার কোনো মিল নেই। এবং সকল দেশেই আপনি দেখবেন নির্বাচনের সময় যারা যখন প্রার্থী হয়, তারা যে বক্তব্যগুলি দেয়, তখন তার দৃষ্টিভঙ্গি থেকে ওই নির্বাচনে আমার কখন বিজয় অর্জন করে। তার মানে আমরা যেহেতু ভারতের সাথে আমাদের অনেকগুলি সমস্যা তৈরি হয়ে আছে, সেই সমস্যাটি দিন দিন কাটছে। যেমন আমরা লক্ষ্য করছি ইদানিং বেশ কিছু সমস্যা কেটে উঠতেছে। সে কারণে আমাদের জেনারেল পিপলের একটা ভারত বিরোধিতার একটা মনোবৃত্তি কাজ করে এখানে, এবং সেইটাকেই ভোটে সকলে, এবং কখনই কিন্তু আওয়ামী লীগও নির্বাচনকালীন সময় এই কথা বলে না যে আমরা ভারতের মানে দল বা ভারতের অনুগত দল বা কিছু। অবশ্যই না। তার মানে আমরা এই যে বক্তব্যগুলো শুনতাম যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে কোনো মসজিদ থাকবে না, তারপর উলুধ্বনি বাজবে, এই ধরনের যে বক্তব্যগুলো শুনতাম, এগুলো আপনার কাছে খুব বেশি ভারত বিদ্বেষী মনে হচ্ছে না? না, এই যে না, এগুলি ভারত বিদ্বেষী না, এগুলি হলো একটি দলকে ঘায়েল করার জন্য, নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যই আসলে স্লোগানগুলি দেওয়া হয় নির্বাচনের সময়। আমি তো এটা কখনই মনে করি না যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদ থাকবে না, উলুধ্বনি, এটা কিন্তু আমি মনে করি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা। এগুলি হচ্ছে বলার জন্যই বলা, এবং এগুলি যে খুব দায়িত্বশীল ব্যক্তিরা বলে আমি সেটা মনে করি না। এবং এটা ছোটখাটো এলাকা ভিত্তিক, আবার কতগুলি এলাকায় আপনি দেখেন নির্বাচনে কিন্তু এক একটা এলাকার এক একটা ধরন। আপনি বর্ডার এলাকায় যখন যাবেন, সেখানে আওয়ামী লীগ ভারত বিদ্বেষী একটা মনোভাব তাকে দেখাতেই হবে, কারণ তারা তো সাফারার না। ভারত বিদ্বেষী মনোভাব যদি নাই, আপনি বলছেন বিএনপির নেই, তাহলে ভারত বিদ্বেষী যে একটা ভোটের কথা আসে, একটা অংশ আছে দেশে, তাদের ভোটটা বলা হয় যে বিএনপির কাছে থাকে বা বিএনপি পায়, সেটা কি করে তাহলে কানেক্ট হয়? এটা নরমালি আপনি দেখেন পাকিস্তানে কি, পাকিস্তান তো আমরা নরমালি মনে করি যে ভারত বিরোধী একটা দেশ এরকম, অথচ পাকিস্তানি পিপুলস পার্টি যেটা, সেটা কিন্তু পাকিস্তানি লোকরা মনে করে এটা একটা প্রো ইন্ডিয়ান পার্টি, প্রো ভারত পার্টি, এটা আপনি নিজেও জানেন। আর নওয়াজ শরীফের মুসলিম লীগ যেটা, এটা মনে হয় যে এন্টি ইন্ডিয়ান পার্টি হিসেবে কিন্তু জেনারেলি মনে করে। কিন্তু দেখেন নওয়াজ শরীফ ক্ষমতা আসার পরে যতটা লিবারেল অ্যাটিটিউড হচ্ছে, ভারতের সাথে কি বড় ধরনের কোনো বৈরিতা তৈরি হয়েছে? কিন্তু হয় না।
এগুলো হলো মানুষের একটা পারসেপশন তৈরি হয়েছে। বাংলাদেশেও একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগ হচ্ছে ভারত। জি, এই পারসেপশনটা কারা তৈরি করছে? এটা কি রাজনীতিবিদরা করছে না? এটা রাজনীতিবিদরাও করছে, আমাদের নিজে থেকে তৈরি হয়েছে, নানান আচরণের মধ্য দিয়ে, বক্তব্যের মধ্য দিয়ে জিনিসগুলো হয়ে ওঠে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই জিনিসটা হওয়া উচিত না। যেটা সঠিক সেই জায়গায় এটা আমাদের থাকা উচিত। আমাদের ভারতের বিদ্বেষী হওয়ার দরকার নাই, আবার ভারতের বন্ধু তো ভারত তো আমাদের থাকতেই হবে। বৃহৎ প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু হবে এবং বন্ধুসুলভ আচরণ করবে, সেটি আমরা তার মানে আপনিও খালেদা জিয়ার সাথে অনেকটাই একমত যে আসলে ভারত বিদ্বেষী কোনো বিষয় এখানে নাই, পুরাটাই হলো বন্ধুসুলভ আচরণ করতে হবে। আমি একটু বিরতি নিয়ে এসে আপনার কাছে আরো প্রশ্ন করছি, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি 50 সেকেন্ড পরেই। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমি রুহুল আমিন গাজী যে প্রসঙ্গটায় কথা বলছিলাম, ভারত বিদ্বেষী নয় কিনা, যখন খালেদা জিয়া এতদিন পরে এসে বলছেন তিনি ভারত বিদ্বেষী নন, হিন্দু বিদ্বেষী নন, সেটা কি আসলে উনি বললেই প্রতিষ্ঠিত হয়ে যায় কিনা? কারণ আমরা একাধিক কর্মকাণ্ডের কথা জানি। আমি যদি একটু আপনাকে মনে করিয়ে দিই 10 ট্রাক অস্ত্র বিষয়টা, তারপর বর্ধমানে যে বিস্ফোরণ ছিল সেটাতে অবশ্য জামাত জোটের একটা পোর্শন জড়িত, তারপর রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এসেছিলেন, তখন তিনি দেখা করেনি। এই বিষয়গুলো যথাযথই চলে আসে। তো উনি যদি এখন ওনার বক্তব্য দিলেন, সেই বক্তব্যে কি প্রতিষ্ঠিত হয় যে উনি আসলে ভারত বিদ্বেষী নন? দেখেন, 10 ট্রাক অস্ত্র বা ভারতের যে কথাটা বলছেন আপনি, সেটা কিন্তু এগুলি প্রমাণিত বিষয় না। এগুলি আমরা যারা এর সাথে রিলেটেড তাদেরকে ধরা হয়েছে, পানিশমেন্ট বিচার চলছে, সেই সময় বিচার করছে, সেটা একটা বিষয়। কিন্তু আপনি যেটা বলছেন প্রণব মুখার্জির সাথে দেখা করার বিষয়টা কিন্তু অলরেডি ভারতীয় একটা পত্রিকার সাথে সাক্ষাৎকার উনি কিন্তু সেটা বলেছেন। তিনি বলেছেন যে আমার মৃত্যুর ভয় ছিল বা আমাকে হত্যা করার একটা ঝুঁকিপূর্ণ কাজ ছিল, এবং যেই হত্যাকাণ্ডের দায়টা জামাতের ঘাড়ে চাপাবে এটা আমি জানতে পেরেছি, যেই কারণে আমি মুভ করতে পারিনি। অবশ্যই দীর্ঘদিন পরে উনি এই কথাটা বলেছেন, অনেক আগে বললে কিন্তু এটা আরো ভালো হতো। আরেকটু প্রশ্ন আমার চলে আসছে যে উনি তো আগে থেকেই জানতেন যে রাষ্ট্রপতি আসছেন, সেক্ষেত্রে প্রতিবেশী একটা প্রভাবশালী দেশ, তাদের সাথে সুসম্পর্ক, এই বিষয়গুলো যখন এসে যায়, হরতালটা কি উঠিয়ে নেওয়া যেত কিনা? তাহলে ওনার হয়তো এতদিন এই প্রশ্নের জবাব দিতে হতো না। আপনার কি মনে হয়? না, এটা আমি মনে করি যে হরতালটা উঠিয়ে নিতে পারতেন, কারণ সেটা হরতালটা উঠিয়ে নিলে এমন কোনো ক্ষতি হতো না। কারণ হরতাল কালচারটা আসলে আমাদের এখানে কতটা আর চলবে আমি ঠিক জানি না। যেই রাজনৈতিক দলই ক্ষমতার বাইরে আসুক, হরতাল কালচার কি নতুনভাবে রাজনৈতিক দলগুলো চিন্তা করতে হবে। তো যাক, আমি যেটা বলছিলাম যে বিএনপি যেই জিনিসটা থাকতে চায় সেটা হলো এই ভারতের সাথে বন্ধুসুলভ আচরণ করে, কিন্তু বাংলাদেশের যে সমস্যাগুলি আছে ভারতের সাথে, এগুলি যথাযথভাবে এবং মর্যাদার সাথে এগুলি মীমাংসা করতে চায়। এটি হলো বিএনপির টার্গেট। আমি মনে করি আওয়ামী লীগ সরকারের একই টার্গেট, কিন্তু দুজনের হয়তো পথ হয়তো ভিন্ন, এটা হতে পারে। এখন বিএনপি কিন্তু ভারত বিদ্বেষী বা হিন্দু বিদ্বেষী নয় যেটা বলছেন আপনি, এই কারণে বিএনপি দেখেন স্ট্যান্ডিং কমিটি মেম্বার হলো গয়েশ্বরচন্দ্র রায়, এবং বিএনপি ছাত্রদল থেকে শুরু করে আপনি অনেক জায়গায় পাইবেন যে হিন্দুরা কিন্তু এরকম দায় দায়িত্ব রয়েছে হিন্দুরা। ওখানে কিন্তু বিএনপিতে হিন্দু কে মুসলিম এইটা ওইভাবে খুবই গৌণ, এগুলি ওইভাবে দেখাই হয় না কখনো। এবং বুদ্ধিস্টরা সেখানে রয়েছেন, সকল দলমত রয়েছেন, এবং সেখানে সকল ধর্মের লোকরাই কিন্তু বিএনপিতে আছেন। সুতরাং বিএনপিকে আপনি ওইভাবে কোনো ধর্ম বিদ্বেষী বা কোনো গোষ্ঠী বিদ্বেষী দল হিসেবে চিহ্নিত করা যাবে না, এবং সেটা আওয়ামী লীগও করা যাবে না আমি মনে করি। তো যে কারণে আমি মনে করি যে বেগম খালেদা জিয়া এই কথাটা তার দলের কার্যক্রম এবং সার্বিক কার্যক্রমে এটা যথাযথভাবে প্রমাণিত হয় যে তিনি ভারত বিদ্বেষী দল নন। কারণ ক্ষমতায় থাকাকালীন ভারতের সাথে তার এমন কোনো সম্পর্কের অবনতি হয়নি যেটা আমরা বলতে পারি যে তিনি ভারত বিদ্বেষী দল। কিন্তু ভারতের সাথে যে ডিল করা, বিভিন্ন বিষয়ে দাবি দেওয়া আদায়ের ব্যাপারে ডিল করার পদ্ধতি আওয়ামী লীগ সরকার এবং বিএনপি সরকারের একটু পার্থক্য আছে। আপনি এটা বলছেন যে বিএনপি ভারত বিদ্বেষী দল না, কিন্তু ভারত বিদ্বেষী অংশের একটা বড় সমর্থন বিএনপি পেয়ে থাকে সাধারণত। আমি একটা ছোট নির্বাচনকালীন সময় আমি একটা ছোট বিরতি নিয়ে এসে আপনার কাছে আরো আপনার সাথে কথা বলবো। একটা ছোট বিরতি নিয়ে ফিরছি একটু পরে।
স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। রুহুল আমিন গাজী, আমি একটু জোট প্রসঙ্গে আসতে চাই, 20 দলীয় জোটের প্রসঙ্গে। জামায়াত বিএনপির সাথে অনেক দিন ধরেই আছে, বিশেষ করে নির্বাচনী জোট বা এটা যেটা বলেন, কিন্তু গত 5 বছরে জোট ছাড়ার ব্যাপারে বিএনপির উপরে যে চাপ বা বিএনপি এবং জামাতকে আলাদা করার চাপ, এই বিষয়টা নিয়ে গত 5 বছরে যত কথা হয়েছে এর আগে আমরা এতটা শুনিনি। এটা কি কারণে, আপনার বিশ্লেষণ কি বলে? না, একটা জিনিস হলো যে মানে বিএনপি জামাত জোট ভাঙ্গার ব্যাপারে সরকারের তো তৎপরতা সবসময় আছে। কারণ আপনি ভোটের রাজনীতির কথা যদি বলেন, বিএনপি জামাত যদি ঐক্যবদ্ধভাবে যদি একটা নির্বাচনে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে আওয়ামী লীগ জোটের জন্য একটু সমস্যাই বটে। সুতরাং যে কোনো সরকার যখন ক্ষমতায় থাকবে, তিনি থাকবে তার প্রতিপক্ষকে কিভাবে দুর্বল করা যায়। এখন এই যে 20 দলীয় জোটের কথা আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, মূলত জামাত ইসলামী ওখানে একটা শক্তি হিসেবে আছে, আর বিএনপি তো বৃহত্তম দল হিসেবে আছে, সেটা তো কোনো বলার অপেক্ষা রাখে না। সুতরাং অ্যাক্টিভ ফোর্স হিসাবে জামাত ওখানে একটা ভালো রোল প্লে করতে পারে। তো সেই জোটকে যদি এই দুটো পার্টিকে যদি ডিভাইড করা যায়, ভাগ করা যায়, তাহলে সরকারের এর চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না। এটা আপনি সরকারের পয়েন্ট অফ ভিউটা বলছেন। আন্তর্জাতিক চাপের কথা আমরা শুনি, ইউরোপিয়ান ইউনিয়নে একটা প্রস্তাব পাস হয়েছিল গত বছর জানুয়ারি, সেটা প্রস্তাবের একটি অংশ কিন্তু আমরা এখানে ছেপেছি, পুরো প্রস্তাবটা কিন্তু আমরা এখানে কেউ ছাপি নাই। আপনি দেখেন পরশু বা গতকালই তো আসাদুজ্জামান রিপন, যিনি প্রতিনিয়ত বিএনপির প্রেস ব্রিফিং করেন, তিনি কিন্তু পরিষ্কারভাবেই বলেছেন যে জোট ছাড়ার ব্যাপারে আন্তর্জাতিকভাবে কোনো বিএনপির উপরে কোনো চাপ নেই। কিন্তু বিএনপির ভিতরে আছে বলে আমরা পত্রপত্রিকায়, বিএনপির ভিতরে কতগুলি বিষয় এখানে আছে। একটা ধরেন, জামাত যেই যে আসনগুলিতে নির্বাচন করে, সেই সব আসনে কিন্তু বিএনপির লোক রয়েছে। এখন তারা জামাত ওখানে জোটের কারণে নেতৃত্ব ডেভেলপ করছে না, বা জোটের কারণে ওই আসনটি ছেড়ে দিতে হয়, সে মনে করে তাহলে আমার ডেভেলপমেন্টটা কি হবে। এই যে এলাকা ভিত্তিক কত 30 থেকে 35টা আসন তো কম না, সে আসনগুলি থেকে তো বিএনপির যারা আছে তাদের মধ্যে একটু ক্ষোভ, লিডারশিপের মধ্যে ক্ষোভ থাকতে পারে, ক্ষোভ থাকবে। তেমনিভাবে জামাতেরও বারা ওখানে ডিপ্রাইভ হচ্ছে বা না হোক, তাদের মধ্যে এরকম ক্ষোভ থাকতে পারে, সেইটা কিন্তু থাকবেই। এটা জামাতও থাকবে, বিএনপি থাকবে। কিন্তু এখন জিনিসটা হচ্ছে যে আমি মূলত মনে করি বিএনপি জামাতে যদি ডিভিশন তৈরি করা যায়, তাহলে সরকারেরই সবচেয়ে বড় লাভ এবং সরকারেরই সবচেয়ে বড় বেনিফিট। আমরা দেখেন কালকে সরকারি দলের আমাদের যে প্রচার সম্পাদক, যে উনি বলতেছিলেন যে সাবেক মন্ত্রী হাসান সাহেব, তিনি বললেন যে বিএনপি যত জামাতের সাথে থাকবে তত বেশি জনপ্রিয়হীন হয়ে যাবে, তত বেশি। এখন হাসান সাহেবের এই মাথা ব্যথা কেন? বিএনপি যদি জনপ্রিয় হয়, অপ্রিয় হয় জনগণের কাছে, তাহলে তোমার হাসান সাহেবের লাভ হওয়ার কথা। মানে আসলে এই বিষয়টা মানে তারা নৈতিক না রাজনৈতিক কি কারণে আওয়ামী লীগ চায় যে বিএনপি এবং জামাত জোট একসাথে না থাকুক, সেটা এটা একটা খুব স্বাভাবিক চিন্তা যে এখন জামাত এবং বিএনপির মধ্যে ডিভিশনটা তৈরি হলে ইমিডিয়েট বেনিফিটটা। আমি আবার একটু আমার আগে প্রশ্নটায় ফিরে যাই, যে গত 5 বছরে এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। সরকার, আপনি বলছেন সরকারের এটা একটা মূল এজেন্ডা, সরকার এটা কি কারণে করতে পারছে, আগে কি কারণে পারেনি, এখন সেই সুযোগটা? সরকার একটা সুযোগ পেয়েছে, যেমন গত সিটি কর্পোরেশন নির্বাচনে যেভাবে 20 দলীয় জোট নির্বাচনটি করেছে, সেখানে জামাতের সাথে জামাত অভিযোগ করেছে তাদের সাথে সেভাবে আলোচনা করা হয়নি। এটা একটা বড় অভিযোগ। তো এখানে এই যে অভিযোগের মধ্য দিয়ে একটি ক্ষোভ জামাতের মধ্যে তৈরি হয়েছে, এটাকে একটা কাজে লাগানো দরকার। অপরদিকে আর বিভিন্ন মহল থেকে বিএনপির কাছে এটা বলানো হচ্ছে যে আপনারা বা বিভিন্ন পার্টি যারা আছে তারা বলা হচ্ছে যে, যেমন বি চৌধুরী সেদিন বলেই বসলেন যে সাবেক রাষ্ট্রপতি, যে আপনি জামাতকে ছাড়েন। অথচ বি চৌধুরীর ছেলে কিন্তু নির্বাচন করে 13,000 না কত ভোট পাইছে, তো আমরা সকলে জানি। তো ওনার দল যখন পপুলার, এটা কিন্তু প্রমাণিত হলো না যে এত যে ঝাড়ুটারু দিল। বলেছেন যে বর্তমানে যে বিএনপি সেটা জিয়া রহমানের রাজনৈতিক আদর্শের বিএনপি, এটা ওনার বক্তব্য। উনি নিজে কিন্তু জিয়া রহমান আদর্শ থেকে সরে গিয়ে আরেকটা দল করেছেন। এখন আমি আরেকটা ভিন্ন দল করে যদি আরেকজনকে বিএনপিকে মনে করি যে আদর্শ থেকে সরে আসলো, এটা তো আবার ঠিক না। বিএনপির অনেক নেতাকর্মীকে আমরা বলতে শুনেছি যে গত কিছুদিনে যে আন্দোলনগুলো হয়েছে সেখানে জামাতকে তারা যেভাবে আশা করেছিল সেভাবে সাথে পায়নি। এটা একটা বড় দিক হলো, জামাত তো তার নিজস্ব রাজনীতি করে, জামাত কিন্তু বিএনপি রাজনীতি করে, বিএনপি কিন্তু জামাতের রাজনীতি করে না। দুটি দলের আদর্শ সম্পূর্ণভাবে ভিন্ন, একেবারেই সেপারেট। একটার আদর্শের সাথে একটা আদর্শের কোনো মিল নেই। একটা ইসলামী রাজনীতি করে, যেটা আসলে মূল রাজনীতি তাদের, আরেকটা হলো জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করে, দুইটা সম্পূর্ণ ভিন্ন। এখন
বিএনপি মনে করে যে জামাত কেন আন্দোলনে আরো সক্রিয় না, জি আবার জামাত মনে করে যে ক্ষমতা প্রধানমন্ত্রী সবকিছু বুক করবে বিএনপি, আন্দোলন করে আমরা কেন ক্ষমতাদেরকে বসিয়ে দিব। জি। এই দুই পক্ষের এই দ্বন্দ্বটা থাকবে, এটা সেটার আছে। সুযোগ আপনার মতে সরকার নিয়েছে। আমি একটা ছোট বিরতি নিয়ে আসি, আপনার সাথে আরো কথা বলছি, একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। রুহুল আমিন গাজী, আবার একটু এই প্রসঙ্গটাতে আসতে চাই যে জোট ছাড়া না ছাড়ার বিষয়টা জামায়াতের। যেমনটি বলছিলাম যে গণমাধ্যমে গত কিছুদিন ধরেই এটা খুব আসছে যে বিএনপির অনেক শীর্ষ পর্যায়ের নেতারাও চান না যে জামাত বিএনপির সাথে জোটে থাকুক। সেক্ষেত্রে জামাতের পরিকল্পনা আসলে কি হওয়া উচিত? এরকম যদি কিছু হওয়ার সম্ভাবনা থেকে থাকে, জামাতের কি ধরনের স্ট্র্যাটেজি হওয়া উচিত? যেসব পত্রপত্রিকাগুলি এই নিউজটা করছে, এটা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করছি যে এই নিউজগুলি করা হয়, এবং পরের দিন কিন্তু আমরা ওই পত্রিকাগুলো অন্য নিউজও করেছে, সেটাও আমরা লক্ষ্য। আজকে যেমন আমি একটু মেনশন করি, যেহেতু নরেন্দ্র মোদী চলে গেলেন এবং উনি যাওয়ার সময় একটা কথা বিশেষ করে ভারত বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করে কিন্তু সব ধরনের মৌলবাদ ও সন্ত্রাসকে উচ্ছেদ করতে বদ্ধপরিকর, এটা থেকে একটু যে গণমাধ্যমে আসছে যে এটা আসলে জামায়াতে ইসলামকে ইঙ্গিত করে বলা হয়েছে। মৌলবাদ শব্দটা কিন্তু উনি বলেন, জঙ্গিবাদের কথা বলেন। জি, জঙ্গিবাদ। তো তারপর থেকে আসলে এই বিষয়টা একটু বেশি আলোচনায় এসেছে। কারণ মৌলবাদ কিন্তু নরেন্দ্র মোদী নিজেও, কারণ তিনি কিন্তু বিজেপি থেকেই নির্বাচিত, এবং বিজেপিটি গোটা ভারতে একটা হিন্দু মৌলবাদ দল হিসেবে, এটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট। তারা হিন্দুত্ববাদের উপর রাজনীতি করে, জঙ্গিবাদের কথাটা বলেছে, জঙ্গিবাদের কথাটাই মূলত বলেছে। জঙ্গিবাদ তো আসলে বাংলাদেশে কোনো দলই সমর্থন করতে পারে না, এবং জামাত ইসলামও বারবার কিন্তু বলছে তারা জঙ্গিবাদের তারা ঘৃণা করে, এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তারা অনেক স্টেটমেন্ট করেছে, আমি নিজে সেগুলি দেখেছি, অনেক বিবৃতি দিয়েছে। তো এখন এই বিবৃতিগুলি দিয়েছে, এবং তাদের আমরা তো আর মনের মধ্যে ঢুকতে পারবো না, বাইরের যে বিবৃতি সেটাই আমরা দেখব। এখন আপনি যেটা বলতে চান যে এই নরেন্দ্র মোদী কিন্তু জামাত ছেড়ে দেন বা কিছু এই ধরনের শব্দ বলেন, সরাসরি কিছু বলেন। তো এখন জঙ্গিবাদের কথা নরেন্দ্র মোদী কেন, এটা আমি ব্যক্তিগত, আপনি সকলে আমরা বলি, জঙ্গিবাদ বাংলাদেশে উত্থান হোক, জঙ্গিবাদ বাংলাদেশে কোনোভাবে স্থান পাক, এটা আমরা কেউ কিন্তু চাই না। চাই না এই কারণে আমরা চাই একটা ডেমোক্রেটিক বাংলাদেশ, একটা শান্তির বাংলাদেশ, সহমর্মিতার বাংলাদেশ, সহ অবস্থানের বাংলাদেশ, সেটা আমরা চাই। তো এখন কথাটা হলো নরেন্দ্র মোদী যেই কথা বলে নাই সেই কথা নিয়ে এটা হচ্ছে না, এইটা হচ্ছে এখন মিডিয়াগুলির একটা নিউজ তো থাকতে হবে, কি নিউজ আমরা করব, কি নিউজ থাকা দরকার। এখন আপনি যেটা বলছেন জামাতের ব্যাপারে, জামাত কিন্তু পরিষ্কার ভাষায় বলেছে, বিএনপি পরিষ্কার ভাষায় বলেছে। আমি ইনক্লাবে যে নিউজ দেখলাম, আমি মানব জমিনে যে পরের নিউজগুলি যেটা দেখেছি, সেখানে কিন্তু বিএনপি থেকে নজরুল ইসলাম খান, এম কে আনোয়ার ক্লিয়ার বলেছে যে আমরা কার সাথে জোট করব না করবো এটা তো আওয়ামী লীগ ঠিক করে দিবে না, এটা আওয়ামী লীগের ঠিক করে। জামাতের পক্ষ থেকে মানব জমিনে দেখেছি ক্লিয়ার বলেছে যে জোট ভাঙ্গার দায়িত্ব আমরা নিব না, কিন্তু বিএনপি যদি আমাদেরকে বাদ দিতে চায় আমরা কি অখুশি হব না। কাজে এই ব্যাপারে আমার মনে হয় যে দুইটি দল যেখানে আছে, বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তার দায়িত্ব অনেক বেশি, জামাত ইসলামীও একটি সংগঠিত দল, সেই কারণে আমার মনে হয় যে প্রত্যেকের অবস্থানে অত্যন্ত সক্রিয়। এখন জোট ভেঙে গেলে কি দাঁড়াবে, জোট ভেঙে গেলে দাঁড়ালে প্রত্যেকে রাজনীতি করবে, এখনো তো তাই করছে। জামাত মাঝে মাঝে তার নিজস্ব প্রোগ্রাম দিচ্ছে, বিএনপি মাঝে মাঝে তার নিজস্ব প্রোগ্রাম দিচ্ছে। এই জোটটি হচ্ছে মূলত আন্দোলনকারী জোট। যেমন আমরা দেখেছি 96-এ যে আপনার আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে যে আন্দোলনটি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার দাবিতে, সেখানে কিন্তু আওয়ামী লীগ আর জামাত কিন্তু একভূত হয়ে আন্দোলন করেন, কিন্তু পাশাপাশি আন্দোলন করে। সেখানে কিন্তু আমরা দেখেছি দুটি দলের মিছিল একে অপরে কিন্তু ক্লাব দিতে আমরা দেখেছি এগুলি। তখন কিন্তু তাদের সাথে আজকাল কাদের মোল্লা কামরুজ্জামান ফাঁসি হয়ে গেছে, তারা কিন্তু আমি নিজে দেখেছি অ্যাজ এ রিপোর্টার যে আওয়ামী লীগ নেতাদের সাথে কিভাবে লিয়াজো কমিটিতে তারা মিটিং করেছে, বৈঠক করেছে, এগুলি কিন্তু আমরা দেখেছি। সুতরাং রাজনৈতিক ময়দানে কার সাথে কার কখন কোন কারণে চলা হবে, এটা বিএনপি এখন মনে করে যে এই আন্দোলনে জামাতকে তার এলি হিসেবে পাওয়া দরকার, যেমন আওয়ামী লীগ তখন মনে করেছে যে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে এই এলি। আমি একটু আপনার কাছে এই বিষয়টা একটু পরিষ্কার হয়ে জানবো বিরতি থেকে এসে, যে জঙ্গি সংগঠনের বিষয়টা বা জঙ্গিবাদের কথা বলা হচ্ছিল, যেটা নরেন্দ্র মোদীও বলে গিয়েছেন, এটা আসলে কি কি ইঙ্গিত বহন করতে পারে সেটা আপনার ব্যাখ্যাটা শুনবো। আমি একটা ছোট বিরতি নিয়ে এসে, ছোট্ট একটা বিরতি থেকে ফিরে কথা হচ্ছে, ফিরছি 1 মিনিট 10 সেকেন্ড পরই।
স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। রুহুল আমিন গাজী, আমি বিরতির আগে যেটা জানতে চেয়েছিলাম, জঙ্গি সংগঠন বা জঙ্গিবাদের কথা বলা হচ্ছিল, আপনি এটা একটু আপনার ব্যাখ্যায় বলবেন যে কাদেরকে এটা আপনি মূলত মনে ধরেন করছেন? আমাদের দেশে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমরা জেএমবির কথা শুনেছি, আব্দুর রহমান থেকে শুরু করে কয়েকজন তো ফাঁসি হয়েছে, আপনি জানেন যে তখন তারা একসাথে সারা দেশে কিভাবে বোমা ফুটেলো। এটা তো জঙ্গিবাদের একটা সেটা অবশ্যই কঠোর হস্তে দমন করা হয়েছে। তারপরে ধরেন এই যে হিজবুত তাহরিরের জঙ্গি তকমা দিয়ে তাদেরকেও নিষিদ্ধ করা হয়েছে। রিসেন্টলি আনসারুল্লাহকে কিন্তু জঙ্গিবাদের কারণে নিষিদ্ধ করা হয়েছে। তো আমাদের গোয়েন্দা সংস্থাগুলি এবং সরকারি যে সমস্ত গোয়েন্দা টিম রয়েছে তারা কিন্তু এই ব্যাপারে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে, এবং আমি এইসব ক্ষেত্রে অনেক ভালো সফলতা রয়েছে বলে আমি মনে করি। এখানে একটু আমি যোগ করতে চাই যে বিভিন্ন দুই একটি জায়গায় আমরা দেখেছি যে জামায়াত ইসলামীর নামও উঠে আসছে জঙ্গি সংগঠন হিসেবে, পৃষ্ঠপোষকতার বিষয়টি উঠে আসছে। এই বিষয়ে এগুলি আমাদের মুখরোচক সংবাদ আমরা মাঝে মাঝে দেখি বা কারো কারো বক্তব্য দেখি। এখন সেগুলি ধরেন রাজনৈতিক দলগুলির মধ্যে বিভাজন রয়েছে। জামাত ইসলামী অলওয়েজ একটি নির্বাচনী সংগঠন। আমি একটু যদি আপনাকে মনে করিয়ে দিই যে ভারতে বর্ধমানে যে বিস্ফোরণটি হলো গত বছর, সেখানে যে যৌথ তদন্ত হয়েছে ভারত বাংলাদেশ, সেখানে কিন্তু জামাত ইসলামীর নামটা উঠে এসেছে। ইনিশিয়ালি সংবাদ হয়েছিল, তদন্তের পরে কিন্তু এটা আবার অফ হয়ে গেছে। জামাত ইসলামীর নাম কিন্তু সেখানে ভারতীয় তদন্ত সংস্থা বলেনি, পরে এটা বড় করে ফলো করে নিউজ হয়েছে। এবং সেখান থেকে যে আপনার যে এমপি, যে কি ওর নামটা আমি ভুলে গেলাম, যে তৃণমূলের যে এমপি, হ্যাঁ, তো তাকে মূলত এটাতে দায়ী করা হয়েছিল বাংলাদেশের বিভিন্ন অর্থ যোগান দেয় ইস্যু। কিন্তু দেখা গেল তদন্তের পরে সেটা ভারতের যে তদন্তকারী সংস্থা তারা সেখান থেকে নিষ্কৃতি পেয়েছে। জামাত ইসলামী আমরা যে দেখি যে রিসেন্টলি ধরেন উপজেলা ইলেকশন বা এর আগে যতগুলি জাতীয় সংসদ নির্বাচন, সবগুলিতে কিন্তু তারা পার্টিসিপেট করেছে এবং 2টি আসন হলো তারা সংসদে পেয়েছে। তো একটি নির্বাচনে প্রতিনিধিত্বকারী দল এবং এবং এবারও সিটি কর্পোরেশন নির্বাচনে তারা অংশগ্রহণ করে কয়েকটি, দেখুন 5টি না 6টি তারা কমিশনার পদ পেয়েছে। তো একটি নির্বাচনী দল যারা নির্বাচন করতে চায়, মানুষের ভোট নিতে চায়, আর মানুষ কি জঙ্গিবাদকে খুব ঘৃণা করে। আমাদের মানুষ ধর্মপ্রাণ বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদ পছন্দ করে না, এটা বুঝতে হবে। বাংলাদেশের কোনো ধর্মপ্রাণ মানুষের জঙ্গিবাদকে পছন্দ করে না, ঘৃণা করে প্রত্যাখ্যান করে। এবং যে কোনো মুসলমান কেন, যে কোনো ধর্মের লোকরা এটা অপছন্দ করার কথা। তো সে কারণে জামাত ইসলামী যদি জঙ্গিবাদের রাজনীতি করে, যারা জঙ্গিবাদ করে তারা কিন্তু এই ধরনের গণতান্ত্রিক সিস্টেমে আসবে না, তাদের পথটাই কিন্তু একদম ভিন্ন। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যেটা দেখছি সেটা হলো যে ওই যে অস্ত্র নিয়ে যুদ্ধ করা, আইএসের কথা বলেন না যাই বলেন, তাদের সমস্ত কার্যক্রমই হলো ভিন্ন। আপনি বলতে চাচ্ছেন যে জামাত ইসলাম যেহেতু একটি রাজনৈতিক সংগঠন, তাদেরকে এটার মধ্যে আনা যায় না। আমি একটু যুদ্ধাপরাধীর প্রসঙ্গটাতে আসতে চাই। আইনমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন যে জামাত ইসলামকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করার যে একটা বিলের যে খসড়া সেটা প্রস্তুত আছে, সরকার চাইলে সেটা মন্ত্রিসভায় উঠবে এবং সংসদে উত্থাপন করা হবে। এটা নিয়ে আপনার বক্তব্য কি? সরকারের যে অবস্থান সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে কেন সরকার একটা সংগঠনকে এই ধরনের একটা প্রতিষ্ঠিত সংগঠন নিষিদ্ধ করতে যাবে। সরকারের এই দলের তাদেরকে তারা মনে করছে যে যে সমস্ত অভিযুক্ত করার বা তাদের অভিযুক্ত হয়ে ফাঁসি হয়েছে বা বিচারের দিন প্রক্রিয়া আছে, কালকেও একটা জাজমেন্ট হবে, সেটা তো একটা প্রক্রিয়া চলছে। কিন্তু গোটা সংগঠনকে, আর জামাত ইসলামী পাকিস্তান আর এটা বাংলাদেশ জামাত, নতুন করে তারা বাংলাদেশ জামাত ইসলামী নামে তারা নিবন্ধিত হিসেবে, নতুন দল হিসেবে। সুতরাং এই গোটা দলকে নিষিদ্ধ করে সরকার এই ঝুঁকি নিতে চাইবে কেন, এটা আমার মাথায় ঢুকে না। তারপরে হলো যে কোনো সরকারের যে কোনো কর্মপদ্ধতিতে কয়েকটি চিন্তা করে তার কি লাভ হবে, কি লোকসান হবে। ধরেন আমি জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিলাম, ইমিডিয়েট বেনিফিট কে হবে? বিএনপি। কারণ এই লোকগুলি নিষিদ্ধ করে দিলে তো এরা তো আর মানে আমরা আওয়ামী লীগের সাথে যাবে না, নিশ্চয়ই বিএনপির সাথে যাবে। তাহলে ইমিডিয়েট গেইন করবে কে? বিএনপি গেইন করবে, কোনো সন্দেহ নেই। তো সরকার তো এটা কখনোই চাইবে না যে জামাতকে নিষিদ্ধ করে দিয়ে আরো বিএনপিকে শক্তিশালী করে দেওয়া। সরকারের বিরুদ্ধে একটা অভিযোগও আমরা দেখছি যে দীর্ঘসূত্রিতা, এই বিষয়টি নিয়ে অনেকেই অভিযোগ করছেন যে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার প্রয়োজনের চেয়ে বেশি সময় নিচ্ছে। আমি এটা নিয়েও আপনার বক্তব্য শুনবো। একটা বিরতি নিয়ে এসে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে কথা হচ্ছে অতিথির সাথে।
স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। রুহুল আমিন গাজী, বিরতির আগে যেটা বলছিলাম যে যুদ্ধাপরাধীর সংগঠন হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়ার কথা আমরা জানি। অনেকেই অভিযোগ করছেন সরকারের বিরুদ্ধে যে যে সময়টা নেওয়া দরকার সরকার তার থেকে বেশি সময় নিচ্ছে। প্রচলিত আইনে আসলে এটা বিচার সম্ভব? আপনার বক্তব্যটা আমি একটু শুনতে চাইবো। আমি তো বলবো উল্টোটা। প্রধানমন্ত্রীকে আমি একাধিকবার প্রস্তুতের বলতে শুনেছি যে আমি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা বলি কি করে? রাজনৈতিক দল নিষিদ্ধ, কেউ যদি কোনো অপরাধ করে তার বিচার হতে পারে, কিন্তু পুরো দলটি তারা যদি গণতন্ত্র, এবং জামাত তো প্রত্যেকটি নির্বাচনে তারা অংশগ্রহণ করছে এবং ভালো ফলও পাচ্ছে। আমি তো পূর্বেকার যে কোনো সময়ের চাইতে গত উপজেলা থেকে শুরু করে আমি তো দেখতেছি জামাত নির্বাচনে ভালো করছে। সুতরাং একটি ডেমোক্রেটিকলি যারা পার্টিসিপেট করে, যেটা ডেমোক্রেসি করতে চায়, তাদের আদর্শ ইসলাম, কোনো সন্দেহ নাই, এটা কোনো হাইড অ্যান্ড সিক্রেসি নাই। সুতরাং এতগুলি দলের মধ্যে একটা ইসলামী দল থাকবে, এটি তো স্বাভাবিক। এবং ভারতে তো বিজেপি তো ক্ষমতাই, তাই না? কাজেই যদি তারা ডেমোক্রেটিকলি কোনো দল যদি প্র্যাকটিস করে, কিন্তু তাইলে সেই দলকে নিষিদ্ধ করার যেটার অভিযোগ আসলে জামাতের কাঁধে যুদ্ধাপরাধী সংগঠনের অভিযোগ, সেটার ইয়েতে অভিযোগ অনেকে বিচার হচ্ছে। আপনি এটা বলতে পারেন? সেটা তো যেটা যুদ্ধাপরাধের অভিযুক্ত যাদের বিরুদ্ধে আনছে তাদের তো বিচার করছে, তাদের ফাঁসিও দিচ্ছেন, তো বিচার শেষ করেছেন আপিলে। জামাতের লিডারদের তো এখন আপিল পর্যায়ে, আর তো জামাতের কারণে অন্য দল আসতেছে। যেমন দেখলাম যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একজনকে নিয়ে আসছে, সাগর, সেটা প্রক্রিয়া, সেটা চলুক, সেটা অন্য জিনিস। কিন্তু জামাত ইসলামী এখন যারা ধরেন জামাত ইসলামী করে বা জামাত ইসলামী সংগঠনের এখন যারা লিডারশিপ, এরা তো বাংলাদেশের প্রোডাক্ট। তো বাংলাদেশের প্রোডাক্ট যারা ওই সময় জামাত ইসলামী করে নেয় বা ওই সময় যারা এই ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ততা যাদের ছিল না, তাদেরকে আপনি কি করে যুদ্ধাপরাধী বানাবেন? তাদেরকে কি করে আপনি এই সমস্ত অভিযুক্ত করবেন বা এই সমস্ত তকমা তাদের উপর লেপে দিবেন? এটা তো ঠিক না। তাহলে এটা থেকে মানে উত্তরণের উপায়টা কি? আপনি যেটা বিচার হয়েছে বা যেটা শাস্তি হচ্ছে সেটা থেকে আসলে পাপ মোচনটা হচ্ছে জামাতের কাঁধ থেকে কি? এটা জামাতের কাঁধে, সংগঠন তো আসলে একটি সংগঠন, নাম, ব্যক্তিরা অপরাধ করে, বিচার তো ব্যক্তি দিয়েই তো আসলে সংগঠন। আপনি জামাত ইসলামী সেলফ সংগঠন, সেই যে পাকিস্তানের জামাত ইসলামী আর বর্তমান জামাত ইসলামীতে গুণগত পার্থক্য আছে, নামেরও পার্থক্য আছে। ওটা ছিল জামাত ইসলামী পাকিস্তান, এটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। এরা নিবন্ধনও নিয়েছে নতুন নামে, বাংলাদেশটাই না। এখন কত হলো জামাত ইসলামী আমার জানা মতে যেটা, তার তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে তাদের নতুন লিডারশিপ, সেটা একটা সংস্কারের কথা শোনা যাচ্ছে। সংস্কার তারা করছে অলরেডি, তারা লিডারশিপে। কারণ আসলে জামাত ইসলামের প্রবণ লিডাররা মারাও গেছে, নাইও, মানে এই যে যুদ্ধাপরাধী বিচারকালীন সময় কয়েকজন মারা গেল, যারা ওই যে বিচার সময়, যেমন ইসুস মারা গেছে, আরো কয়েকজন মারা গেছে, এরকম মারা গেছে। তো এখন প্রবীণরা আস্তে আস্তে, গোলাম আজম সাহেব মারা গেছে, প্রবীণরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। তো এখন নবীনরা যারা আছে, যারা বাংলাদেশের এই সমস্ত কোনো ওই সময় জামাতের সাথে বা কিছু সম্পৃক্ত ছিল, তারা কি, আপনি বলতে চাচ্ছেন যে ওই একই আদর্শে বিশ্বাসী না? তারা নতুন আদর্শ মানে জামাত ইসলামী ইসলামের রাজনীতির মধ্যে আছে, এটা তাদের বেসিক ফান্ডামেন্টাল কোশ্চেন হলো ইসলাম, ইসলামের রাজনীতি বা ইসলামের দৃষ্টিভঙ্গি বা ইসলামকে প্রচার প্রপাগান্ডা করা, এই রাজনীতির মধ্যে তারা আছে। কিন্তু যে জামাত ইসলামী আপনি স্বাধীনতা যুদ্ধকালীন যে কর্মকাণ্ড, স্বাধীনতা যুদ্ধের সময় যে জামাত ইসলামী বিরোধিতা করেছিল, এখন যারা আছে তারা সেটার সাথে একমত না, এবং তারা সেখানে নাইও। এবং যারা এখন নেতৃত্বে আছে লিডারশিপে, আমি সম্প্রতি যে দেখলাম জামাতের যে ডিস্ট্রিক্ট মানে জেলা উপজেলা যেভাবে সাজানো হচ্ছে, রিসেন্টলি তাদের নির্বাচন হয়ে গেছে কোপন ব্যালটে, এবং সেগুলো দেখলাম যেভাবে সাজিয়েছে। শেষ রুহুল আমিন গাজী, আমি ছোট্ট একটা প্রশ্ন করে শেষ করতে চাই। সেটা হলো যে আপনি বলছেন যে একটা অনেক বড় সংস্কার হয়েছে জামাত ইসলামী, সেক্ষেত্রে কোন রকম ক্ষমা প্রার্থনা বা কোন রকম এই ধরনের কোনো কিছু করার কোনো পরিকল্পনা আছে কিনা? সেটা তারাই বলতে পারবে, কিন্তু আমি মনে করি যারা ওই সময়ে জামাত ইসলামী করে নেয় বা ওই সময় এই সমস্ত কাজে সম্পৃক্ত নেই, তাদের তো ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না। ধরেন আপনি আমরা আমাদের ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে কেন যদি আমরা এই ধরনের উত্তরসূরি যারা করেছে তারা তো নেই, কিন্তু দল হিসেবে সেই দায়িত্ব থেকে সেই দলটা তো তারা ওন করছে না। এখন ধরেন আমি যদি মনে করে নিই আজকে জামাত নিষিদ্ধ করে দেয়, আপনি তো মানুষগুলিকে নিষিদ্ধ করতে পারবেন না, তারা আরেকটা নামে রাজনীতি করতে পারবে, যে কাজে সেটা তো কোনো সমস্যা। আমার সময় একদম শেষ, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।